শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের ফাইন আর্টস টেকনোলজির আজকে ক্লাসটা আবার আমরা শুরু করি। আমরা পরীক্ষা পূর্ব সময়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ফর্ম ফিল আপের সময়টা পরিবর্তন করা হয়েছিল। এই পরিবর্তিত সময়ে 4 তারিখ করায় আমরা যাদের পেন্ডিং রেখেছিলাম তাদেরটা 4 তারিখে করে ফেলবো, এরকম একটা ভাবনা আছে। সবার একটু মাথায় রাখা দরকার। আর মূলত ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরই আমরা সাজেশন ভিত্তিক কিছু আলোচনা করব। সেই আলোচনার প্রেক্ষিতে আমাদের একটা রাইট আপ থাকবে। দেখা যাক কয়জনের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তবে সবার একটু আন্তরিক অংশগ্রহণটা আসলে প্রত্যাশা করছি। আমরা আজকের আলোচনাটা শুরু করি এখন। ক্যামেরাটা চালু রাখতে হয় সবার। আমরা 12-113 যে বিষয় কোড, শিল্প মাধ্যম, উপকরণ ও করণ কৌশল, এটির উপরে অল্প একটু আলোচনা করব। তারপর আমরা ব্যবহারিক বিষয়ে আমাদের একটা ইনস্ট্রাকশন আছে, সেটা একটু খেয়াল করতে হয়। শিল্প মাধ্যম এবং তার যে প্রকরণ, সেটার উপরে আমরা এর আগে ক্লাস করেছি। তার সঙ্গে একটু কন্টিনিউশনটা থাকবে, এটা দ্বিতীয় অংশ হিসাবে। প্রথমে এখানে শিল্প মাধ্যম, শিল্পকলা, এগুলোর একটা সংজ্ঞা দেয়া আছে। যে সংজ্ঞাটা আমরা শুরুর ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি, তারপরেও এখানে আরেকটু রিপিট করবার জন্য এখানে একটু আলোচনা করা হয়েছে। যে শিল্পকলা আমরা যেটাকে জানি, যে একজন মানুষ তার আহ কল্পনা শক্তি এবং তার যে নিজস্ব দক্ষতা, এটাকে কাজে লাগিয়ে শ্রোতা বা দর্শক এবং তাদের যে সৌন্দর্যবোধ, সেটা উপভোগ করবার উপযোগী করে কোনো একটা কর্মকাণ্ড যদি সৃষ্টি করে, এবং এই সৃষ্টির ক্ষেত্রে যদি কিছু হাতিয়ার ব্যবহার হয়, এবং সেই হাতিয়ার যে কাজ যেটি তিনি তৈরি করছেন বা সৃষ্টি করছেন, সেটা সর্বোচ্চ সুন্দর হয়, তখন সেটা একটি শিল্পকলা হয়ে ওঠে। এই সামগ্রিক কর্মকাণ্ডটাই একটা শিল্পকলা। এরপরে আমরা যে কথাটি আলোচনা করব সেটা হচ্ছে যে শিল্পকলা যিনি সৃষ্টি করেন, আমাদের শিল্পকলার ভাষায় তিনি শিল্পী। আর শিল্পকলার অনেকগুলা মাধ্যম আছে বা অনেকগুলো বিভাগ আছে। সেই বিভাগগুলা আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি, এবং প্রত্যেকটা ভাগকে আবার উপভাগে ভাগ করি। আবার প্রত্যেকটা উপভাগে, প্রত্যেকটা না বেশ কিছু উপভাগের সাথে আরো কিছু ভাগ আছে, যেগুলো নিয়ে আমাদের পরবর্তী স্তরে আলোচনা করবার সুযোগ আছে। আমরা শিল্প মাধ্যমটা নিয়ে কথা বলি। শিল্প মাধ্যম হচ্ছে যে আমি শিল্পী, আমাকে শিল্প সৃষ্টি করতে হবে। আমি শিল্প সৃষ্টিটা কোন ভাবে আমি দর্শক বা শ্রোতাদের কাছে উপস্থাপন করছি, তা যেটাকে পাথেয় করে এই কাজটা আমি করব, সেটাই হচ্ছে শিল্প মাধ্যম। তাই শিল্প মাধ্যম আর শিল্পকলা এর যে শ্রেণী, এ প্রায় কাছাকাছি। সবগুলোর আহ, আলাদা আলাদা যেমন শ্রেণী, ঠিক একইভাবে সবগুলোর মাধ্যমও আলাদা আলাদা। এবং সেক্ষেত্রে এই ভাগের সঙ্গে একটা নামের ওতপ্রোতভাবে একটা মিল বা সম্পর্ক রয়েছে। সে কারণে শিল্পকলাকে যত ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। এবং প্রত্যেকটা মাধ্যমকে যখন আমরা কার্যকরী করতে চাই, সব জায়গায় দক্ষতা, অভিজ্ঞতা এবং তাদের যে হাতিয়ার বা টুলস, সেগুলো ব্যবহার হয়। আমাদের সেইগুলো আলাদা আলাদা করে আলোচনা করবার জন্য মূলত এই বিষয়টি। আমরা পরের স্লাইডে যেতে চাই। এখানে শিল্পকলা প্রধানত আহ, দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে আহ, চারুশিল্প, আরেকটা হচ্ছে কারুশিল্প। ঠিক এটা কিন্তু শিল্প মাধ্যম হিসাবে আমরা চিহ্নিত করছি। কিন্তু আমরা প্রথম দিকের ক্লাসে যখন শিল্পকলা নিয়ে আলাপ আলাপ করেছিলাম, তখন শিল্পকলাকেও কিন্তু একই নামে বিভক্ত করেছিলাম।
আমি যে কথাটা একটু আগে বলতে চাইলাম, তার মানে শিল্পকলাকে যে কয় ভাগে ভাগ করা যায়, শিল্প মাধ্যমটা কিন্তু সেভাবেই ততগুলা ভাগে বিভক্ত হয়। আবার এই শিল্প মাধ্যম কোনো একটা শিল্পকলার উপর একাধিক হইতে পারে, সেসব আরো বিস্তারিত আলোচনার দাবি রাখে। আমরা সুযোগ পেলে সেসব বিষয়গুলো এগোতে পারবো। এখন আমরা আসি যে চারুকলা কাকে বলবে কিংবা কারুকলা কাকে বলবো। এই চারুকলা এবং কারুকলা দুটোই কিন্তু শিল্পকলা। শিল্পকলা যেটা, সেটা হচ্ছে যে এটা দৈনন্দিন বা ব্যবহারিক জীবনে খুব বেশি কাজে লাগে না হয়তো, কিন্তু এই শিল্প মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে। তার আনন্দ অনুভূতি, সুখানুভূতি, একটা স্মৃতি রোমন্থন, পরিতৃপ্তি, এসবগুলো এর সন্নিবেশ ঘটায় এবং মানুষ মনের খোরাক এখান থেকে পায়। কিন্তু তার আর্থিক লাভ বা উপযোগ এটা কিন্তু মানে খুবই কম বিবেচনা করা হয়। কিন্তু আহ, চারুকলায় যে কখনোই লাভ হয় না বা এখানে অর্থ ব্যয়ের প্রশ্ন নেই তা কিন্তু নয়, আছে, কিন্তু সেটা মৌলিক নয়। আর এরপরে আসে আমরা কারুশিল্প। কারুশিল্প হচ্ছে যে হস্তশিল্পের একটি পরিবর্তিত রূপ। সেখানে অনেক ধরনের কাজ করবার সুযোগ আছে, যে কাজগুলা একদিকে যেমন দৈহিক বা শারীরিক চাহিদা পূরণ করে, সামাজিক ভাবে বা পারিবারিক ভাবে নিত্য প্রয়োজনীয় উপকরণ হিসাবে সেটা আমরা কাজে ব্যবহার করতে পারি। আবার এইটা আহ, অন্যের ব্যবহারের জন্য অর্থমূল্যকে এই মানদণ্ড বিবেচনায় রেখে অন্যের হস্তান্তর করা যেতে পারে। তাহলে কারুশিল্প মূলত আর্থিক লেনদেনের একটা আহ, পথ বা পাথেয় তৈরি করে, এবং এইটা ব্যবহারিক জীবনে আহ, পুরোটাই কিন্তু ব্যবহৃত হয়। এই হচ্ছে চারুকলা এবং কারুকলার মধ্যে প্রধান পার্থক্য। এখন হচ্ছে যে এই শিল্পকলা শিশুদের কি সুবিধা দেয়, শিক্ষকদের কি করণীয়, আদৌ এটা করণীয় কিনা। সম্প্রতি আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এখানে মাসখানে আগে থেকেই আমি গ্রুপে প্রশ্ন দেখছিলাম যে আমাদের এই সাবজেক্টে আসলে থাকতেছে কিনা, আমাদের এই পড়াটা মাটি হয়ে যাচ্ছে কিনা। এটা সে সময় প্রশ্ন একাধিক শিক্ষার্থী করার কারণে আমি একটা জবাব দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় যে অনেকের সেই জবাবটা আসলে পছন্দ হয়নি। কারণ এখানে পছন্দ না হওয়ার পিছনে সঙ্গত খুবই কারণ আছে। সেটা হচ্ছে যে এই পট পরিবর্তনের কারণে বা পট পরিবর্তনের সময় দেশে স্বাধীনতা এবং স্বাধীনতার চেতনা ভিত্তিক বেশ কিছু আহ, শিল্পকর্ম, যেটা তথাকথিত উগ্রবাদী যে মানুষ, তারা ভেঙে ফেলেছে, নষ্ট করেছে। এবং যেহেতু সেই সময় কোনো সরকার ছিল না এবং পুলিশ আহ, বাহিনীর কোনো অস্তিত্ব তখন বাংলাদেশে অবস্থান করছিল না, ফলে এইটা তারা মানে বিনা বাধায় এই কাজটি সম্পন্ন করতে পেরেছে। এবং আমরা এটাও দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে এই কাজটি করবার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার ও সরাসরি অংশগ্রহণ আমরা কিন্তু লক্ষ্য করেছি। আমরা আনসার ভিডিপির যে কেন্দ্রীয় যে প্রশিক্ষণাগার বা যে ক্যাম্প, সেই ক্যাম্পে শেখ মুজিবের একটা খুব বড় স্ট্যাচু আমরা দেখেছি, যেটার গলায় দড়ি বেঁধে ক্রেন দিয়ে দিকে টানছে, আবার ভিতটা ভেঙে দেওয়ার জন্য পুরো কাজের সঙ্গে সম্পৃক্ত কেবলমাত্র আনসার ভিডিপির কর্মী কর্মকর্তারা। এমনি পাবলিক যারা ওখানে মানে এই বল প্রয়োগ করবার জন্য, মৌখিক বল প্রয়োগ করবার জন্য ওখানে ছিল কেবল এরকম কয়েকজন আছে, আর বাকিরা উৎসুক জনতা হিসাবে কেউ ছবি তুলছে, কেউ দূর থেকে দেখছে, এরকম। তো এখানে সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার এই সংশ্লিষ্টতা এখানে কিন্তু ছিল। এর বাইরে মানে স্বাধীনতার চেতনা ভিত্তিক অনেক ধরনের মুরাল ভাস্কর্য এরকম ছিল। শেখ মুজিবের ছিল, রবীন্দ্রনাথের ছিল, জয়নুল আবেদিনের ছিল, আমাদের অনেক প্রথিতযশা মানুষ যাদেরকে আমরা স্মরণে রাখতে চাই, এরকম অনেক ভাস্কর্য ছিল। আবার আহ, গ্রিক ভাস্কর্য ছিল, তাদের যে ক্লাসিক্যাল যে যুগ, সেই ক্লাসিক্যাল যুগের যেসব গ্রিক ভাস্কর্য, যেগুলো মধ্যযুগের যেসব জমিদার বা রাজন্যবর্গ আছে, তারা বিদেশ থেকে এটা আমদানি করেছিল এবং তারা তাদের কার্যালয় বা বাড়ির সাথে এগুলো স্থাপন করেছিল। যেসব বাড়িগুলো এখন হয় সরকারের নিয়ন্ত্রণে আছে কোনো মিউজিয়াম হিসাবে, অথবা কোনো প্রদর্শনীর কোনো একটি জায়গায়। এগুলো
প্রায় সবই ভেঙে ফেলা হয়েছে। এগুলো দেখে আমাদের শিক্ষার্থীদের মনে ভয় হয়েছে যে তাহলে ওই এই এই মানুষগুলাই তো আবার এরাই তো কোনো না কোনো ভাবে এখন রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তাহলে কি আর চারুকলা থাকবে? তো চারুকলা থাকবে কি থাকবে না এই প্রশ্নটা যথাযথ জায়গায় করবার আগে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এটা থাকছে না। কিন্তু মূল ঘটনাটি হচ্ছে যে চারুকলা সাবজেক্ট কিন্তু যাচ্ছে না। কারণ সাবজেক্ট পরিবর্তন হওয়া বা বন্ধ হওয়ার বিষয়ে কিন্তু কোনো কথা হয়নি। কথা হয়েছে যে কারিকুলামটা থাকবে না। কারিকুলাম যেটা নেওয়া হয়েছিল পাইলট প্রজেক্ট হিসেবে গত 2 বছর চলছিল, সেটা থাকবে না। 2 বছর পুরিনি, 1.5 বছর। এই ডিসেম্বর আসলে 2 বছর পূর্বে এই কারিকুলামটা থাকবে না। কারিকুলাম হচ্ছে পঠন পাঠন পদ্ধতি। যে এক হচ্ছে জাতীয়, সরি, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড, এরা ঠিক করে যে এই ক্লাসে কি কি বিষয়ে, মানে কোনো একটা বিষয়ের উপর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, চারুকলা, এই বিষয়ের উপরে কি কি টপিকস থাকবে, সেই টপিকস গুলো ওরা তালিকা করে সেই টপিকস এর উপরে কিছু অভিজ্ঞ মানুষ বা দক্ষতা সম্পন্ন মানুষ তাদেরকে ওরা চিঠি দেয় যে এই বিষয়ের উপরে আপনারা একটা গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থটা রচিত হওয়ার পরে সেগুলো মূল্যায়ন করে বিচার বিশ্লেষণ করার পরে সেটা ছাপতে দেওয়া হয়। এই বইটা ছাপার পরে বছরের শুরুতে এটা ক্লাসের শিক্ষার্থীদের কাছে এটা পৌঁছে দেওয়া হয়। এইটা হলো এনসিটিভির বই। এই বইয়ে উপকরণগুলো কি থাকবে বা টপিকস গুলো কি থাকবে আর টপিকস গুলো উপস্থাপন কিরকম ভাবে হবে সেটা ওখানে নির্ধারণ করা হয়। আরেকটি হচ্ছে যে মূল্যায়ন করবার আরেকটি সেক্টর আছে বা আরেক দল মানুষ আছে, সেটা হচ্ছে যে যে বিষয়ের উপরে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে সেই সিলেবাসটা কিভাবে বা কতটা অংশ পড়া হবে এবং প্রশ্নটা কি ধাঁচের হবে, কোন ধরনের প্রশ্নে কি পরিমাণ নম্বর হবে, তার পাশ নম্বর কি হবে, তার গ্রেডিং পদ্ধতিটা কি হবে, পরীক্ষা কখন কখন হবে, কিংবা এই বিষয়টা যেটা নির্ধারণ করে এইটা হচ্ছে কারিকুলামের কাজ। এই কারিকুলাম সম্প্রতি সময় যে কারিকুলাম করা হয়েছিল, আমরা যে কারিকুলামের সঙ্গে পরিচিত সেটা তো একদম সম্পূর্ণ ভিন্ন রূপ। আমরা এই, আমরা যেসব কারিকুলামের সঙ্গে পরিচিত ছিলাম সেখানে যে কোনো বিষয়ের উপর, আমরা যদি সমাজ বিজ্ঞানের যদি বলি, তাহলে পরিবার একটা আহ, প্রবন্ধ বা একটা পরিচ্ছদ ছিল, যে সেখানে পরিবার সম্পর্কে অনেক কথাটা আলোচনা আছে। একজন বিশিষ্ট শিক্ষক কিংবা দক্ষতা সম্পন্ন অভিজ্ঞ মানুষ তিনি এটা লিখেছেন। সেটার উপরে প্রশ্ন থাকে যে পরিবার কাকে বলে, পরিবারের সঙ্গে পরিবারের কর্তা কে, কোন পরিবার মাতৃতান্ত্রিক, কোন পরিবার আহ, পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক পরিবার কোন সময় ছিল, পিতৃতান্ত্রিক পরিবার কোথায় কবে কখন থেকে শুরু হয়েছে, পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পরিবারের মধ্যে পার্থক্য কি, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের ভেতরে প্রভেদটা তৈরি করো, এটার পরে মূল্যায়ন করো। অথবা প্রশ্নটা হবে অবজেক্টিভ টাইপে, পিতৃতান্ত্রিক পরিবার কাকে বলে, আহ, বলে ক খ গ ঘ এরকম 4টে উত্তর দেওয়ালে বাছাই করতে হবে। এই যে কৌশল, এইটা পরিবর্তন হয়েছে। আগেরটাতে ফেরত যাবে, তোমরা 2 বছর আগে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে ফিরবে। এখানে বই পরিবর্তন হওয়ার প্রশ্ন নেই, মানে কারিকুলাম, সরি, শিক্ষা নীতি পরিবর্তন হওয়ার কোনো বিষয় নেই। এটা কেবলমাত্র আগের যে পরীক্ষা নেওয়া বা পড়ানোর যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি। এই যে পদ্ধতিটা এখন চলমান ছিল, যেটা ডিসেম্বরে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমাদের চারুকলার যদি বলি, তো চারুকলার আহ, আগের বইয়ে ছিল, ধরে নি যে আহ, আহ, স্মৃতিসৌধ, টপিকসটার নাম ছিল স্মৃতিসৌধ। সেখানে স্মৃতিসৌধ কি, কোথায় অবস্থিত, কে এটা তৈরি করেছিল, এখানে কত টাকা ব্যয় হয়েছিল, এইটা কেন, এটা এই সম্পর্কে একটা বিবরণ আছে। এবং এইটার পিছনে কিছু প্রশ্ন থাকতো, সেই প্রশ্নের জবাব ছেলে মেয়েদের দিতে হতো। আর এই যে পদ্ধতিটা, এই যেটা এটা বাতিল হচ্ছে, এটাতে কি ছিল, এখানে ছিল যে আহ, একজন শিক্ষক, শ্রেণী শিক্ষক, তিনি ছেলেমেয়েদেরকে 2 কিংবা 3টা দলে ভাগ করে তাদেরকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং তাদেরকে বলবেন যে তোমার স্মৃতিসৌধটা দেখো। এইবার এইবার ছাত্রদের সঙ্গে তাদের কাজ হবে যে তোমরা আহ, যে 4টে দল করেছে সেই দলগুলোর নাম লেখো, সেই দলে কজন সদস্য ছিল লেখো।
তারপর এই স্মৃতিসৌধ সম্পর্কে তোমাদের সব সদস্যদের মতামত লিখো। এই স্মৃতিসৌধ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। এই স্মৃতিসৌধ সম্পর্কে একটা প্রেজেন্টেশন বানিয়ে তোমাদের স্কুলের ওয়েবসাইটে প্রকাশ করো। সেটা থেকে অন্যরা কি মতামত দিচ্ছে সেই মতামতগুলো সংগ্রহ করো। এর উপরে তুমি একটা মূল্যায়ন দাঁড় করো। এই হচ্ছিল তখন এই স্মৃতিসৌধ নিয়ে আলোচনা। এর কোনো বই লাগে না, পড়ার জন্য কিছুই লাগে না, ছেলে মেয়েদের পড়তেও হয় না। এই গিয়ে দেখি শুনে এসে সে কি বুঝলো যদি ওই মাস্টার ওইখানে দাঁড়িয়ে যদি না বলে, তাহলে এটা নিয়ে কোনো আউটপুট আসে এরকম আসলে মনে হয় না। আমাদের আহ, দেশের অনেকগুলা স্থাপনা আছে যেগুলোর পাশ দিয়ে আমরা যাই কিন্তু জানিই না। এরকম আমি যদি একটা স্থাপনা যদি বলি, ঢাকায় দোয়েল চত্বর বলে একটি চত্বর আছে। সেখানে একটা দুটা দোয়েল আছে। আমরা দেখেছি কিনা, আমার যারা শিক্ষার্থী, আমি একটু মুখ খুলে দেই, সবাই তো আমি মিউট করে রেখেছিলাম। আমরা দোয়েল চত্বর দেখেছি কিনা? জি স্যার, দেখছি। দেখেছে। সেখানে কি দেখা গেছে? দুইটা দোয়েল পাখি দাঁড়াই আছে স্যার। কয়টা দোয়েল পাখি আছে? দুইটা। সরি, দুইটা না? আচ্ছা আচ্ছা। দুইটা দুইটা না? এখন কেসটা আছে, এই ধরনের অনেক স্থাপনা আছে, অনেক ভাস্কর্য আছে, যেগুলা যদি কেউ ছোটদের না বলে, তো তারা দেখতে দেখতে অভ্যস্ত হবে, কিন্তু ওই বিষয়ে সে জানবেই না। আর এটা যদি কোনো জায়গায় লিখিত আকারে যদি না থাকে, তাহলে ওইটার বিবরণ সে নিখুঁতভাবে বুঝবে না। কারণ আমি আমার ছেলেকে যখন দোয়েল চত্বর দেখি কথা বলবো, তখন ওর ইতিহাস কিন্তু সব আমার মাথার মধ্যে নেই। আমি কিন্তু বলতে পারবো না যে এই দোয়েল চত্বরের এই দোয়েলটা কত সালে স্থাপন করা হয়েছিল, অথবা এই দোয়েল চত্বরে দোয়েল স্থাপন করবার জন্য কোন সময় এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং কেন এই দোয়েল দুটো দোয়েলকে এখানে বসানো হলো, এবং দুটো দোয়েলকে দুই দিকে কেন ফেরানো হলো। যদি দুই দিকে ফেরানো হোক, তাদের মুখোমুখি কেন বসানো হলো না? এসবের কোনো বিবরণ যদি আমার জানা না থাকে কিংবা আমার মস্তিষ্ক মাথার মধ্যে না থাকে, আমি কিন্তু ঠিকঠাক ভাবে ওখানে বলতে পারবো না। তাহলে এইটা একটা পঠনের পদ্ধতি। এই পদ্ধতিটা রিসাবলীং হচ্ছে, সাবজেক্ট কোনোভাবে যাচ্ছে না। তার মানে যারা এখন এই এই চারুকলার শিক্ষক হয়েছে, তার চাকরি হবে কিনা এই বিষয়ে 100% নিশ্চিত দেওয়া যায় না। কারণ আমরা যেভাবে পড়তেছি কোনোভাবে পাশ করা যায়, কিন্তু পাশ করে গেলে তো চাকরি হয় না। চাকরি হতে চাইলে আমি শিক্ষক হবার উপযোগী কিনা তার জন্য একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় ন্যূনতম কোয়ালিফাই নম্বরটা আমার পেতে হবে। তা সেই ন্যূনতম কোয়ালিফাই নম্বরটা যদি আমার না থাকে, তাহলে তো আমাকে শিক্ষক বানাবেই না। যদিও তিনটা তিনটা বা 15টা প্রতিষ্ঠানের এগেনস্টে একজন মাত্র প্রার্থী, তার মানে সে যদি পাশ করে তার চাকরি নিশ্চিত হবে। কিন্তু সে যদি পাশই না করে, তাহলে তার চাকরি হবে কি করে? কিন্তু আমাদের শিক্ষার্থীদের অনেকের মধ্যে এই ভয় ঢুকে গেছে যে যে পরিমাণ ভাঙাভাঙি হচ্ছে, এবং এরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, এই চারুকলা থাকবে কিনা। চারুকলা যাবে না, চারুকলা থাকতে হবে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, আমরা মাসায় কামড়ায় না। আমি জানি না এই প্রশ্ন যাদের মাথায় আছে তারা আমার সাথে ক্লাসে যুক্ত আছে কিনা। যদি থাকে তা তাদের জন্য ভালো হওয়ার কথা। আর নইলে এটা নিয়ে, হ্যাঁ, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম নাকি? হ্যাঁ, শিশুদের কেন চারুকলা শিখতে হবে? শিশুদের চারুকলা শিখবার জন্য বেশ কয়েকটা পয়েন্টের এখানে আমরা উল্লেখ করেছি। তার দৈহিক বিকাশ, মানব মানসিক যে বিকাশ, তারপর সমাজে প্রতিনিধি হওয়ার জন্য তার পরস্পরের মধ্যে যে ইন্টারাক্ট করবার যে মনস্তত্ত্ব, সেটার বিকশিত হয়। তার ভেতরে একটা আধ্যাত্মিকতা জাগে, তার মধ্যে একটা নৈতিকতা বোধ জন্মায়। সে মানবিক হয়ে উঠে, এবং সে নান্দনিক বিকশিত হওয়ার জন্য তার নিজের মধ্যে একটা তাড়না বা ইচ্ছা তৈরি হয়। তার মধ্যে একটা দেশত্ববোধ তৈরি হয়। তার মধ্যে যেহেতু একটা জ্ঞান পিপাসা বিকশিত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়, ফলে সে পরবর্তী জীবনে ভালো মানুষ হিসাবে, জ্ঞানী গুণী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবার জন্য যা কিছু করবার সেগুলো করবার সে আগ্রহ দেখায়। এই আগ্রহ দেখার পিছনে প্রথম কারণ হচ্ছে যে, প্রথমে যখন একজন শিশুকে যে
1 2-তে পড়ে অথবা ক্লাসেই ওঠেনি, তাকে যদি আমরা রং পেন্সিল দিয়ে ছবি আঁকতে দিই, ও রঙের প্রতি আকৃষ্ট হয় এবং সেই রঙের কারণে ও ছবি আঁকতে আগ্রহী হয়। পরে ওইটা করতে গিয়ে যখন ও একটা ছবি আঁকে, তার মাকে আঁকে কিংবা তার বাবাকে আঁকে কিংবা তাকে আঁকে, সেটা দেখে কিন্তু কোনোভাবে বোঝা যায় না। তারপরে ও যখন বলে যে এইটা বাবা কিংবা এইটা মা, এবং পাশে থাকা যে মানুষ সে যদি হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তখন ওর মধ্যে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়। এই আগ্রহ তৈরি হয়ে ও যখন 3বার একই কাজ করে, তারপর ওর মধ্যে কিন্তু একটা সাহস জাগে। এই সাহস কিন্তু সে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করে। পরে দেখা যায় যে পড়বার যে ভয় বা ভীতি, সেটা থেকে সে বেরিয়ে আসে। যে আমার মেয়ে অঙ্ক পারে না, এই অঙ্ক পারে না, তার মধ্যে যে একটা ভীতি, এইটা থেকে সে যদি বেরিয়ে আসে, অঙ্ক তো সবার জন্য, সব ছেলে মেয়েরা পারে, আমার মেয়ে পারবে না কেন, এই বিষয়টা আসে যখন সে শিল্পকলা শেখে। এই শিল্পকলা শুধু তো শিশুদের শিখাইলে হবে না, মাস্টার যদি না থাকে তাহলে কে শিখাবে? তাই না? বাবা মা শিখাইতে চায়, কিন্তু বাবা মা কোনো না কোনো মাধ্যমে, কারো না কারো মাধ্যমে এই শিক্ষাটা দিতে চায়, কারণ সব বাবা মাদের একদিকে সময় থাকে না, আরেকজন হচ্ছে যে এই বিষয়ের উপরে সার্বিক জ্ঞান বা ধারণাও থাকে না। সে কারণে শিক্ষকদের লাগবে। তাহলে সেই শিক্ষকরা শুধুমাত্র চারুকলার শিক্ষকই চারুকলা শিখবে এরকম না, চারুকলার বাইরেও অন্য বিষয় নিয়ে যিনি পড়াচ্ছেন তার মধ্যেও কিন্তু চারুকলার জ্ঞান থাকতে হবে। তাহলে তার বিষয়টিকে তিনি আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হবে। আমরা এই পর্যায়ে শিল্প যে শিল্পকলা যে আমরা ভাগ দুটো আগেই বলেছিলাম, একটা চারুকলা আর একটা হচ্ছে কারুকলা। তো চারুকলাকে প্রধানত আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলোর নাম আমরা লিখেছি, এটা আমি একটু দ্রুত এগিয়ে যেতে চাই। ললিত কলা, মানবিক কলা, নাট্যকলা, কাব্যকলা, পদ্য সাহিত্য কলা, এগুলো হচ্ছে আহ, চারুকলার অংশ। এই চারুকলার অংশ, আমি একটা কবিতা বলবো বা আমি একটা কবিতা শিখবো, এতে কিন্তু আমার আয় হয় না, তাই না? কিংবা আমি একটা ছোট অনুষ্ঠানে একটা কবিতা বললাম, এটাতে আমার আয় হয় না। কিন্তু সত্যি সত্যি আয় হয় যখন আমি একজন বাচিক শিল্পী হয়ে যাচ্ছি। তখন বড় একটা অনুষ্ঠান যারা করছে, তারা যখন মনে করে যে নিত্যানন্দ সরকার এখানে যদি একটা কবিতা বলে, তাহলে এই অনুষ্ঠানটার মর্যাদা বাড়বে, তাহলে নিত্যানন্দ সরকারকে ডেকে নিয়ে আসতে হবে। উনি যেহেতু ব্যস্ত আছেন, তাহলে ওনাকে আগে থেকে অফার দিতে হবে যে আপনি এই কাজটা আমাদের একটু করে দেন, আপনার জন্য 2000 টাকার সম্মানের ব্যবস্থা আমরা রেখেছি, জানি তো নানান দৌড়ঝাঁপ আছে, অনেক কিছু আপনাদের লাগে ইত্যাদির মতো। এইখানে কিন্তু আয়টা হলো, এভাবে আয় হয়। কিন্তু এইটা বিক্রি করা যায় না, কবিতা কবিতা বিক্রি করা যায় না। সেজন্য বলা হয়েছে যে চারুশিল্পে আয় হয় না, বা আহ, বাস্তব ক্ষেত্রে সমাজে বা পরিবারে এটার ব্যবহারটা খুব কম, কেবলমাত্র শিক্ষা বা অভিজ্ঞতা বিনিময় ছাড়া অন্য কাজে লাগে না, এটা রান্না করে খাওয়া যায় না। এরপরে আমরা কারুশিল্প আসবো। কারুশিল্পকে আমরা প্রধানত কিন্তু 4টা ভাগে ভাগ করব। এই শিল্প যাকে বলছে, আমরা কিন্তু শিল্প মাধ্যমকেই বোঝাতে চাইবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি মাধ্যম শব্দটা বলি আর না বলি, আমরা কিন্তু সেই মাধ্যমটা বলি। মৃৎশিল্প, মৃৎশিল্প একটা মাধ্যম। এই মাধ্যমে তার যে শিল্পকলা, সেটা বিকাশ করবার যে কলা কৌশল, সেটাই হচ্ছে আহ, কারুশিল্পের একটা মাধ্যম। এরকম আমরা আহ, বয়ন শিল্প, বাঁশ বেত কাঠ শিল্প, চর্মশিল্প, এর বাইরেও আরো কিছু শিল্পকলা আছে যেগুলো আমরা জানি, যেগুলা বাস্তব ক্ষেত্রে অনেক প্রয়োগ আছে, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না এটা আদৌ শিল্পকলার অংশ কিনা। যেমন ছাপচিত্র আছে, চারুলিপি আছে, তারপর অন্যান্য দৃশ্যকলাগুলো আছে, টেলিভিশন দৃশ্যকলা, তারপর আলোকচিত্রকলা আছে, চলচ্চিত্রকলা আছে, তারপর ছবির মধ্যে সাঁটা ছবি যেটা কোলাজ বলা হয়, তারপর নকশিকাঁথা আছে, সূচি শিল্প আছে, বাটিক শিল্প, গালিচা বা মাদুর তৈরি শিল্প, এরকম এই স্বর্ণ অলংকারের যারা কাজ করে, যাদেরকে জুহরি বা স্বর্ণকার বলে, এদের যে শিল্পকলা, এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা মাধ্যম। আমরা কোনোভাবেই আহ, আহ, জহুরি যিনি, আহ, তিনি যে শিল্প সৃষ্টি করেন, তিনি তো স্টোন নিয়ে কাজ করেন, রঙিন রঙিন স্টোন, যেগুলা মানুষের খুব ভালো লাগে, চোখে দেখতে ভালো লাগে। সেটা যদি একটা আংটির সঙ্গে কিংবা একটা দুলের সঙ্গে কিংবা গলার হারের সঙ্গে যদি সেটাকে কিংবা বাজুর সঙ্গে যদি আটকে দেওয়া যায়, তাহলে তার মনে মনে এক ধরনের শান্তি মনে হয়, এবং যারা দেখে তাদেরও ভালো লাগে। তাহলে এই কাজটি অন্যের ভালো লাগার উপযোগী করে যিনি সৃষ্টি করেন, তিনি তো জহুরি। তাহলে তিনি যে মাধ্যমে করেন, এখানে থেকে স্টোন বা আহ, রত্ন হিসেবে গুলাই ব্যবহার হচ্ছে। তাহলে এই রত্নের উপরে যারা কাজ করে তাদেরকে মণিকার বলে। এই মণিক শিল্প, মণিকার শিল্প বিকশিত হওয়ার অনেক পদ্ধতি আছে, অনেক বিষয় আছে, সেগুলো
এগুলো যখন আমরা শিখি তখন কিন্তু জহুরি যে শিল্পকলা সেটা সম্পর্কে আমরা কিন্তু দক্ষতা অর্জন করতে পারি। যাই হোক, এখানে দুটো ছবি আমরা এঁকেছি, একটা হচ্ছে আলপনা আঁকা হচ্ছে বাম ধারে, আর ডান ধারে এটা কি আমরা কি কেউ জানি এটা কি লেখা আছে নিচের দিকে? এইটা আরবি বা উর্দুতে লেখা একটি, প্রবাবলি আমি যদি ভুল না করি এটা আল্লাহ আকবার লেখা আছে বোধহয়। আমি একটু সবার মুখ দেখি ঘটনাটা ঠিক বললাম কিনা। এই লেখাটা কি ঠিক ছিল আমি বললাম যেটা? আমি যদি ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যখন ছবিটা এখানে ট্যাগ করেছিলাম তখন আমি যাদের কাছ থেকে সামনে পেয়েছিলাম, যাদের কাছ থেকে মানে আহ, আহ, মনে করেছিলাম যে উনি সঠিক তথ্য দিয়েছেন বোধহয়, আমি সেই বিবেচনা ওখানে নিয়ে আসছি। আমি ওখানে নিয়ে আল্লাহর নাম প্রচার করবার কোন রকম মানসিকতা থেকে এই কাজটি করিনি। আমি যে কাজটা করতে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে চারুলিপি, মানে আহ, বর্ণবিন্যাস এমন ভাবে করা হবে যেখানে মানুষের আলাদাভাবে তার একটা সৌন্দর্য তৈরি হবে, অন্যের ভালো লাগবে। এই চারুলিপিকে আরেকটি শব্দে বলা হয়, সেটা হচ্ছে ক্যালিগ্রাফি। আমাদের আলোচনার অংশ আছে, আমরা শিখবো সেসব বিষয়গুলো। তার মানে আমি ব লিখবো, ব তো সাধারণ একটা ব হয়, সেই বটাকে কত কৌশলে আরো সুন্দর করে একটি বিশেষ প্রেজেন্টেশনের উপযোগী করে আমি যখন উপস্থাপন করি তখন সেটার মধ্যে একটা সৌন্দর্য সৃষ্টি হয়। সেটাই হচ্ছে ক্যালিগ্রাফি। ওখানে আল্লাহ আল্লাহু আকবার সাধারণভাবে লিখলে যে চেহারাটা হয় তার থেকে এটা একটু ভিন্ন চেহারা। ইনি এটা যিনি এঁকেছেন বা লিখেছেন তিনি একজন শিল্পী, এবং সেই শিল্পীটার নাম হয় ক্যালিগ্রাফার বলবো আমরা যদি ইংরেজিতে বলি, আর নইলে বলবো চারুলিপিকার। তো কেউ সাড়া দিল না যে আদৌ ওর জিনিসটা কি ছিল, তাই তো? আচ্ছা, স্যার যাক আমরা এখানে এখান থেকে শুধু এগিয়ে যেতে আল্লাহু চাই। আকবার লেখা না, অন্য কিছু লেখা ছিল। এরপরে অন্য আমরা কিছু। এগিয়ে যেতে চাই। আমরা, স্যার, হ্যাঁ সরি, স্যার ওখানে আল্লাহু আকবার লেখা ছিল না তো। তাহলে ওইটা কি লেখা ছিল? সেটা আমি বলতে পারবো না, কিন্তু শুধু আল্লাহু আকবার লেখা ছিল না, ওটা আচ্ছা অন্য যাক, হয়তো আমি কোনো একটা দুঃখ প্রকাশ অন্য করছি, কিছু লেখা আমার ছিল। এটা ভুল উপস্থাপন হয়ে থাকতে পারে, কিন্তু আমার ইল মোটিভ ছিল না। স্যার আমি আর লেখার একটা যে কৌশল, রিকোয়েস্ট ছিল স্যার। লেখার যে সেই স্যার একটা কৌশল, রিকোয়েস্ট ছিল আমার। আমাকে কথাটা শেষ করিনি আমরা, সময় শেষ হয়ে যাবে তো। আমরা জি এই যে জি স্যার। জি স্যার। আহ, চারুলিপির যে অংশটা আমরা এইটাতে একটা ছবি আমরা এঁকেছি। এইটা হচ্ছে রানার বা ডাক হরকারা। সেই রানার বা ডাক হরকারাকে এই ছবিটা আঁকবার সময় এখানে কিন্তু কিছু বর্ণ আছে, এই বর্ণটাকে এমন ভাবে বিন্যাস করা হয়েছে যার মধ্য দিয়ে এটা কিন্তু একটা মানুষের প্রতিরূপ মনে হচ্ছে। এই যে কৌশল, সেই কৌশলটার নাম হচ্ছে ক্যালিগ্রাফি বা চারুলিপি। এরকম এই সময় আবার ডিজিটাল ডিজাইন করবার বা গ্রাফিক্স ডিজাইন আছে, সেটা কিন্তু আরো চমৎকার করে করে এই এই কাজগুলো করে যা আগে শিল্পীরা রং তুলি দিয়ে করতো। আমরা মাঝখানে এই যে আমাদের মুক্তিযুদ্ধ এই যে কথাটা, এই যে লেখা, এই সাধারণ লেখাটা কিরকম হওয়ার কথা, আর এই যে লেখাটা এটা কিন্তু ক্যালিগ্রাফি। তার মানে একজন শিল্পী তিনি অন্যের ভালো লাগবে এমন ভাবেই এই শিল্পকর্মটা বা এই লেখাটাকে উপস্থাপন করেছেন। এটাই স্ট্যান্ডার্ড, এটা আমি বলছি না, কিন্তু নানান ভঙ্গিমায় এটাকে তৈরি করা যেতে পারে। আর আমরা ডান ধারে যে ছবিটা দেখছি এটা হচ্ছে যে এনারা হচ্ছেন মূক অভিনেতা। মূক অভিনেতা মানে মানে শব্দ করবে না, কিন্তু তার আকার ইঙ্গিতে একটি কাহিনী বিন্যাস করতে পারেন। এই যে শিল্পকলার একটা রূপ, বা এটাকে আমরা বলি এটাকে বলে হচ্ছে প্রেজেন্টেশন বা মঞ্চ উপস্থাপন কলা। এরপরে যে কথাগুলো এখানে লেখা আছে এটা খুব বেশি জরুরি না। এই উপকরণগুলা প্রত্যেকটা শিল্পকর্ম উপস্থাপন করবার জন্য সেখানকার কি কি লাগবে সেটার একটা জিনিসপত্র তালিকা থাকবে। আমি যদি একটা সঙ্গীত পরিবেশন করতে চাই, সাধারণভাবে মোটা দাগে যদি আমি একটা গান গাইতে চাই, তাহলে আমার যে শিল্পকর্ম সেটার নাম হচ্ছে সঙ্গীত। আর এখানে কি কি লাগবে, উপকরণ কি লাগবে? উপকরণ সেখানে লাগবে বাদ্যযন্ত্র হিসেবে হারমোনিয়াম লাগবে, তারপর তবলা লাগবে, আরো কিছু আহ, আহ, উপকরণ সেখানে থাকতে পারে। এবং সেগুলো প্রয়োগ করে কিভাবে একটা সঙ্গীত সৃষ্টি করা যায় সেটা হচ্ছে নামকরণ তাহলে প্রক্রিয়া।
আমরা এরকম বেশ কিছু শিল্প উপকরণ নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে চিত্রশিল্প করবার করতে যদি চাই, তাহলে তখন সেখানে কি কি উপকরণ লাগে, মানে এবং সেগুলা কিভাবে করতে হয় সেই নিয়ে এখানে আমরা কিছু উপকরণের নাম লিখেছি। এখানে কাগজ লাগবে, যদি ক্যানভাস আগে লাগবে, থেকে স্ট্যান্ড লাগবে, যাকে আর ইজেল বলি, বা এই যে ছবিটা ডান ধারে রেখেছি একে ডনকে বলি। এরপরে বসেই ছবি আঁকা যায়। এই বাম ধারে যে পাটাতনটা খাড়া দেখা যাচ্ছে ওইটার সঙ্গে ফ্রেমটাকে, ক্যানভাসটাকে হেলান দিয়ে ওইটা ছবি আঁকা যায়, যাতে পড়ে না যায়। এখানে আমরা যেখানে কাটছাটটা নিচ্ছে এখানে দুটো ঘাস দেয়া থাকে, দুই বা তিন একাধিক ঘাস দেয়া থাকে, সেই ঘাসের সঙ্গে আটকে গিয়ে দাঁড়িয়ে থাকে, আমরা তখন কাজ করতে পারি সহজে। এই হচ্ছে আমাদের ও এই কাদামাটি নিয়ে কিভাবে শিল্পকর্ম হবে এটা নিয়ে আলোচনা। এর আগে একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সেজন্য আজকে আর এটা নিয়ে পুনরাবৃত্তি করলাম না। এখন আহ, কোনো কথা থাকলে ওই এ কথা বলতে চাইছিল, আমরা শুনি। আহ রাবেয়া বসে রেকর্ডিংটা শেষ করি নাকি?